আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অমর 21 গ্রন্থমেলা 2025-এ বইটইয়ের বিশেষ আয়োজন 21 আড্ডা। পুরোটা সময় জুড়ে আমি আছি আপনার আহমেদ রাশেদ। প্রতি পর্বে থাকবে একজন স্পেশাল গেস্ট, যার সাথে গল্প হবে, আড্ডা হবে আর অনেক মজার কিছু। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। কে আছেন আমাদের সাথে আজকে অতিথি হিসাবে? যিনি আছেন তিনি হচ্ছেন এই সময়ের জনপ্রিয় লেখক সাদিয়া খান সুভাষিনী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে আমার আরো বেশি ভালো লাগা কাজ করছে। এবং আপনি একজন জনপ্রিয় লেখক, পাঠক হিসেবে আমারও আপনাকে ভীষণ পছন্দ। তো প্রথমেই জানতে চাচ্ছি যে লেখালেখি শুরুটা কিভাবে হলো? একটু অদ্ভুত ভাবে। আমি সব জায়গাতে একই কথা বলি যে হচ্ছে 2015-16 দিকে আমি একটা গল্প পড়ছিলাম ফেসবুকে। গল্পটা পড়াকালীন সময়ে অর্ধেক ফেসবুকে পাওয়ার পর গল্পটা ছিল না। তো আমি লেখককে মেসেজ করি যে ভাইয়া বাকি অংশ কোথায়। উনি আমাকে কোনো রিপ্লাই করে না, উল্টা ব্লক করে। বিষয়টা আমার মানে ইগোতে লাগে। তখন আমি বলছিলাম যে দেখে নেবো লেখালেখিতে কি আছে। এরপর থেকে একে একে লেখালেখি। ইন্টারেস্টিং। তো আসলে 2015-16 সালের দিকে আসলে আপনি লেখক ছিলেন না, একজন পাঠক ছিলেন? হ্যাঁ, নিতান্তই একজন পাঠক। এই ঘটনা যদি না ঘটতো কখনো হয়তো বা লেখালেখিতে আসা হতো না। তবে লেখালেখি তো একটা সৃজনশীল বিষয়, মানে এটা তো জেদ থেকে হয় না সাধারণত। আমার আসলে অধিকাংশ কাজ যেগুলোতে আমি সফলতা অর্জন করেছি সব জেদের বশে। এ তো আপনার মানে লেখালেখির গল্পটা আপনি বললেন যে জেদ থেকে আসলে লেখক হয়ে গেলেন। মানে তখন থেকে আমার হচ্ছে যে আগ্রহ, কি করতে হবে, কি করলে হচ্ছে 2 লাইন লেখা যাবে, এটা হচ্ছে যে একটা আগ্রহ, জানার আগ্রহ। ধীরে ধীরে আমি দেখলাম যে আসলে আমি লিখতে গেলে তো অবশ্যই আমাকে জানতে হবে একটা বাক্য কিভাবে গঠন করতে হয়, পড়তে হবে। এই আগ্রহ থেকে আমি পড়া শুরু করি। আচ্ছা আচ্ছা। একে 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 যখন হচ্ছে যে বই প্রায় পড়া বই 200-র উপরে চলে গেল, তখন হচ্ছে যে চিন্তা করলাম না এখন আমি লিখতে পারবো, এখন আমি চিন্তা করলে বাক্যগুলোকে গঠন করতে পারবো। এরপর থেকে আচ্ছা, এই বিষয়টা বলছিলেন সেটা হচ্ছে যে লেখক হতে গিয়েছেন, আপনার ওই প্রসেসিংটা ফলো করেছেন। কিন্তু সাধারণত আমরা সবাই বলে থাকি যে লেখক হতে গেলে প্রচুর পড়তে হয়, পড়ার ভিতরে থাকতে হয়, প্রচুর বইয়ের সাথে সংযোগ থাকতে হয়। শুধু বাক্য গঠনটা সেটার ভিতরে সীমাবদ্ধ না, সেক্ষেত্রে আসলে সব ধরনের বই, আমি যে জনরার বই লিখতে চাচ্ছি সেই জনরার বই সম্পর্কে তোমার আইডিয়া থাকবেই, বরঞ্চ আসলে সব ধরনের লেখাই আসলে পড়া আসলে একজন লেখকের জন্য বাঞ্ছনীয়। সেক্ষেত্রে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন বইগুলো আপনাকে লেখক হিসেবে অনুপ্রাণিত বেশি করেছে? শরৎচন্দ্র। আমি সবসময় শরৎচন্দ্র সমগ্রটাই পড়তাম আর কি। তো ওই লেখাগুলো থেকে আমার মনে হতো কি যে না, এখন আমি কিছু লিখতে পারবো। বাক্য গঠনের যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে এইরকম, আমি যদি মানে একটা লাইন লিখতেছি আমার হচ্ছে না, আমি লিখবো, লেখার পর আমি নিজে লেখাটা পড়বো, তখন মনে হচ্ছে যে না আমি পারতেছি না, তখন হচ্ছে যে আমাকে আরো মানে ইমপ্রুভ করতে হবে। সেই উদ্দেশ্যে আমি শুধু বারবার পড়তাম, বিভিন্ন লেখকের লেখা পড়তাম। তবে হচ্ছে যে এপার বাংলা ওপার বাংলা তখন তার ভাগ ছিল না, সব লেখাই পড়তাম আর কি। এখন মোট কথা হচ্ছে যে আমাকে পড়তে হবে, সামনে যা আসে আমি তাই পড়তাম। মানে এ তো আপনি বলছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, যিনি আসলে প্রথম দিকে শরৎচন্দ্রের লেখাটা বেশি পড়তাম। পরবর্তীতে যখন লেখালেখি প্রফেশনে আসলাম তো চিন্তা করলাম আমাকে তো এক জনরে লিখলে চলবে না, আমাকে হাত বাড়াতে হবে। তখন আমি সকল জনরে পড়া শুরু করলাম। আর এই ক্ষেত্রে হচ্ছে যে ইবুকটা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমরা তো সকল বই আর হচ্ছে যে হার্ড কভার পাচ্ছি না, ইবুকটা তখন অনেক হেল্প করে। আচ্ছা, আমার একটা ছোট একটা প্রশ্ন আছে, যেহেতু আপনি ক্লাসিক লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছিলেন, এরকম ক্লাসিক আরো কোন লেখক আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরেকজন হচ্ছে, আমি যদিও তাকে মানে মনে করতাম যে উনি হচ্ছে যে একজন মেয়ে, পরবর্তীতে জানতে পেরেছি উনি হচ্ছে যে ছেলে মানুষ আর কি, পুরুষ ছিলেন, ফাল্গুনী। আচ্ছা আচ্ছা, ফাল্গুনী মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। ছোট একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বইটা বেশি পছন্দ? আমার তো সব পছন্দ, স্পেসিফিক ভাবে বলতে যদি যাই, অরক্ষণীয়া নামের একটা গল্প আছে, ওই গল্পটা আমার বেশি। আমার তো শ্রীকান্ত পছন্দ, আমার অরক্ষণীয়টা বেশি পছন্দ। দেবদাস তো একটা ইমোশন। আচ্ছা, মানে কেন এই দেবদাসের কথা বলছি, কেন আমি শ্রীকান্তের কথা বলছি, কারণ আমি যতটুকু জানি এবং পাঠকরাও নিশ্চয়ই জানে, সেটা হচ্ছে আপনি আসলে সামাজিক উপন্যাসগুলো লিখতে বেশি পছন্দ করেন। এবং কিছু কিছু লেখা আসলে একটু প্রেম ঘটিত, বা আমরা যেটাকে বলতে রোমান্টিক উপন্যাসও বলতে পারি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিতরে এই বিষয়গুলো আছে, যেমন আমরা দেবদাস, পরিণীতা আছে, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। চরিত্রহীন আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাও বলছিলাম, সেটা হচ্ছে তিনি আমার পছন্দের একজন লেখক।
মানে ওনার কোন বইগুলো আপনার বেশি ভালো লাগে? পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা তো মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ওইটাও হচ্ছে যে আমার মানে ওইখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া আর কি। ও আচ্ছা আচ্ছা, ওইখান থেকে খুঁজে পাওয়া, হ্যাঁ, মানে ওই যে একই ধরনের লেখা না। হ্যাঁ। তো আবার হচ্ছে যে কখনো কখনো দেখা যায় যে আমরা যে পাঠ্য বইগুলো পড়ি ওইখানে হচ্ছে যে অল্প স্বল্প কিছু লেখা দেওয়া থাকে, ছোট গল্প থাকে, ওইগুলা থেকে আগ্রহ। যেমন আমরা যখন 9-10 এ পড়তাম তখন হচ্ছে যে কিছু কিছু গল্পের অল্প অল্প অংশ দেওয়া থাকতো, ওইগুলো তখন তো সম্ভব ছিল না, কারণ এত তো ফোন অ্যাভেলেবেল ছিল না। বর্তমানে কি করছেন? বুঝি নাই। বর্তমানে কি করছেন? মানে লেখালেখি ছাড়া? লেখালেখি ছাড়া হচ্ছে যে শিক্ষকতা পেশায় আছে। শিক্ষকতা পেশায় আছে। কোন কোন সাবজেক্ট পড়েন? বিজ্ঞান। বিজ্ঞান একটা আলাদা ধরন আর সাহিত্য একটা আলাদা ধরন, তবে বিজ্ঞানের সাথে সাহিত্যের একটা সম্পর্ক আছে, সাহিত্যের সাথে আসলে বিজ্ঞানের একটা সম্পর্ক আছে, যেটা আমরা বিভিন্ন লেখকদের দ্বারা পেয়ে থাকি। মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলি যদি, তারপরে আমি যদি বলি আসলে সত্যজিৎ রায়ের কথা বলি, মানে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে পড়াচ্ছেন বিজ্ঞান কিন্তু লিখছেন সাহিত্য, এটা রহস্যটা কি আসলে? আসলে বিজ্ঞান হচ্ছে যে আমার সাবজেক্ট, মানে আমাদের এই সমাজে একটা কথা আছে যে সায়েন্স নিয়ে যদি 9-10 উঠে সায়েন্স না নেওয়া হয়, ধরা হয় যে স্টুডেন্ট ভালো না, মানে মেধাবী শিক্ষার্থী না, হ্যাঁ, এটা অনেকে মনে করে। তো তখন হচ্ছে যে আর ইচ্ছে ছিল মেডিকেলে পড়ার আর কি। আচ্ছা আচ্ছা। তো সময় সুযোগ বা ভাগ্যে ছিল না। মানে আরেকটা কিন্তু প্রবাদ আছে, সেটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই হবে না, বা চশমা পড়তে হবে আমার মতো। চশমা পড়লে কিন্তু আবার হচ্ছে বিজ্ঞানের ছাত্র মনে হয়, তাই না? একটা গোল গোল চশমা থাকবে, হ্যারি পটার টাইপ। না, আমি আবার চশমা পড়ি না আর কি। তো ওইখান থেকে একদম বিজ্ঞান নিয়ে লেখাপড়া। আর হচ্ছে যে সবসময় আমাকে ছোটবেলা থেকে বলা হতো কি, তুমি বিজ্ঞান নিয়ে লেখাপড়া করো, বিজ্ঞানের যে কোনো একটা সাবজেক্ট হোক, তুমি হচ্ছে কখনো ঠেকবা না, কোনো না কোনো ক্ষেত্রে তোমার জব হয়েই যাবে। বর্তমান সময়ে কোনো পছন্দের লেখক আছে বা যারা আছেন তাদের নামগুলো কি জানতে পারি? বর্তমান সময়ে লেখকদের বই খুব কম পড়া হয়, সময়টা আসলে হয়ে ওঠে না। কোন জনরাটা পড়ার জন্য সবচেয়ে বেশি আপনাকে সবচেয়ে বেশি পড়েন আর কি, কোন জনরা? আপাতত তো কোনো কিছুই পড়ছি না। আপাতত পড়ছেন না? লেখালেখি করছেন? লেখালেখিও করছি না, মানে এই 1-1.5 মাস যাবত নতুন বছর আসার পর একটু স্টপ আছে ব্যক্তিগত। হ্যাঁ, মানে বই মেলা বা বই মেলার আমেজটা, হ্যাঁ, বই মেলা হচ্ছে যে বই মেলায় যে বিষয়টা, এখন তো বইটা আমরা পাণ্ডুলিপি লেখার পর এটা বারবার করে এডিট হয়, তখন ওইগুলোর মধ্যে পরিমার্জনা হয়, সম্পাদনা হয়। হ্যাঁ, সম্পাদনার মধ্যেই আছি এখন। হচ্ছে যে আর নতুন করে কোনো কিছু লিখছি না বা পড়ছি না। আচ্ছা আচ্ছা। আপনার লেখালেখি নিয়ে কথা বলছিলাম এবং আপনার বেশ কিছু বই আমরা জানি। আমি যদি এখন প্রশ্ন করি যে বইটইয়ের সাথে আপনার কিভাবে সংযোগ ঘটলো, সেই গল্পটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, 2020-এ হচ্ছে যে আমি আমার দ্বিতীয় বই সূর্যতামসী হচ্ছে যে অটোগ্রাফ দিয়ে বাসাই টাঙ্গাইল শহরে যাওয়ার পর হচ্ছে ফেসবুকে একটা মেসেজ আসে। তো ওই ভাইয়া হচ্ছে যে নক দেওয়ার পরে বিস্তারিত বিষয়টা আমাকে বলে। তো বলার পর আমি বলি যে ভাই একটু চিন্তা করে দেখবো, কারণ আমার বাবা তখন ভাই আপনাকে কিভাবে খুঁজে পায়? ফেসবুকের মাধ্যমে। আচ্ছা। তো ভাইয়া যখন আমাকে পুরো বিষয়টা বলার পর হচ্ছে ভাইয়াকে বলি আমি যে ভাই আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে, আমার বাবা একটু অসুস্থ, মানে আমার বাবা সিরিয়াস পেশেন্ট, তখন অবস্থা প্রচণ্ড খারাপ থাকে। তো ওই সময় থেকে ভাইয়া নিয়মিত খোঁজ খবর নিতেন। তখন এখন ভাইয়া বললেন যে আঙ্কেল তো এখন মোটামুটি সুস্থ আছেন, তো আপু এখন একটু করতে পারেন, দেখতে পারেন বিষয়টা। পরবর্তীতে একটা পাণ্ডুলিপি লিখে এডিট করে সম্পাদনা করে সব কিছু করে আমি ভাইয়াকে দিই। দেওয়ার পরে মানে বইটির এই বিষয়টা অনেকটা ভালো যে কত কপি বই যাচ্ছে, এটার জন্য আপনাকে প্রকাশককে কল দিতে হবে। আচ্ছা। প্রি অর্ডার কতটা পড়ছে এটা আপনার বুক শপে হচ্ছে খোঁজ নিতে হবে। ড্যাশবোর্ড জিনিসটা কি সেটা আমি বুঝতাম না, কারণ আমার বোন বলতেছে যে তুমি কি তোমার ড্যাশবোর্ডে ঢুকে দেখছো যে হচ্ছে কতগুলা বই গেছে? বলছে না, ড্যাশবোর্ড কি? বলে যে তোমার কত কপি বই যাচ্ছে তুমি তো সেটা দেখতে পারবা, তুমিই দেখো, আমি দেখবো না। তো বইটা খুব সম্ভবত 2 দিন আগে পাবলিশ হয়েছে, হওয়ার 2 দিন পর হচ্ছে যে ড্যাশবোর্ডে ঢুকে দেখে আমার 5,000 টাকা জমে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আমি বলতেছি বিষয়টা তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, মানে আমি লিখছি সাথে সাথে জানতে পারছি। প্রথম বই থেকেই? হ্যাঁ, এটা হচ্ছে যে প্রথম যে ইবুকে যে বইটা আছে বইটাতে। ও প্রথম বইটার নাম কি ছিল? সময়ের ধারা। সময়ের ধারা থেকে কিছুদিন পরে দেখলেন যে আপনার মানে 48 ঘন্টা পরেই হচ্ছে 48 ঘন্টা পরে 5,000 টাকা ইন হয়ে গেছে। হ্যাঁ, মানে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কপি আসলে সেল হয়েছে। এখানে কথা কি, আমরা হচ্ছে যে একটা মানে হার্ড কভারের ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট হচ্ছে যে পার্সেন্ট রয়্যালিটি পাচ্ছি, এখানে কিন্তু আমরা অর্ধেকের বেশি রয়্যালিটিটা পাচ্ছি। এইটা কিন্তু অনেকেই জানেন না আপনারা, সেটা হচ্ছে
বইটয়ের রয়্যালিটি কিন্তু আসলে মানে শুধুমাত্র হচ্ছে যে আমরা সাধারণত জানি মলাটবর্তী যে বইগুলো হচ্ছে বাজারে বিক্রি হয় সেগুলোর রয়্যালিটি খুবই সামান্য থাকে, 10% 15%, এটার উপরে হয় না, সর্বোচ্চ 15%। তবে বইটই কিন্তু এমনটা করে না, বইটই লেখকদের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ হয়ে কাজ করে। সেখানে হচ্ছে যে বইটই তো লেখা দেওয়া তো হচ্ছে অবশ্যই, অনেক সিকিউরিটির একটা ব্যাপার আছে, সেফ জোন। তাহলে এটা কিন্তু একটা চমৎকার আসলে একটা বিষয় যে আসলে এই যে বইটই লেখালেখি করছেন, যে শুধুমাত্র যে ড্যাশবোর্ড দেখা যায় তা না, কিন্তু লেখক সত্যটা কিন্তু অনেকটা সেফ, অনেক সিকিউর, পাইরেসি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর আপনি যেটা বলছিলেন যে ড্যাশবোর্ডের মাধ্যমে আসলে আমি জানতে পারছি যে আমার কত কপি বই আসলে পাঠকরা আসলে সংগ্রহ করেছে বা নিয়েছে। শেয়ার করি, যখন ইবুকে বই আসে, বইটই তো বই আসে, আমার মাঝে মধ্যে মনে হয় কি আমি ড্যাশবোর্ডে বসে থাকি, আচ্ছা আচ্ছা, বের হতে ইচ্ছা করে না। মানে এমন হয় যে আমার 22 সেকেন্ড আগে 9 সেকেন্ড পূর্বে যে বইগুলো বিক্রি হচ্ছে, সাথে সাথে টাকা জমা হচ্ছে, সাথে সাথে আমি দেখতে পারি। আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে এরকম যে আমার মনে হয় আমি ড্যাশবোর্ডে বসে থাকি। আচ্ছা, যে কত টাকা আসতেছে তাই না, একটা লেখা দিয়ে, মানে টাকার থেকে বেশি হচ্ছে যে আমার বইটা যাচ্ছে। তখন হচ্ছে যে আমরা স্ক্রিনশট নেই যে এই বইটা এত চাহিদা, নতুন বইটা আসছে, এটা কিন্তু একটা প্রচারণার একটা মাধ্যম। তো আমরা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করি, তো পাঠক দেখছে যে অন্য পাঠক এই বইটা পছন্দ করছে, তার মানে কি আমাকে অবশ্যই আমি ওই বইটা পড়তে পারি। আচ্ছা, এটা কি মার্কেটিং পলিসি নাকি হচ্ছে? কোন কাইন্ড অফ হচ্ছে, হ্যাঁ, লেখকরা কিন্তু ভালো মার্কেটিং পারে, এটা কিন্তু বোঝা যাচ্ছে, বলতে হবে তাই না হচ্ছে। তবে আপনার কি মনে হয় না যে আমি এই যে লেখালেখির মাধ্যমে যে প্রচারণা ছাড়াও, মার্কেটিং ছাড়াও, কোনো একজন পাঠক আপনাকে হয়তোবা চিনে না, কিন্তু সে বইটাই আপনার বই পড়া দেখে আসলে আপনার বইগুলো ভালো লাগে কাজ করছে, এবং পরবর্তীতে আপনার যে বইগুলো আসলে বইটয়ের ভেতরে আছে সেই বইগুলো পড়ছে এবং আপনার সাথে আসলে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, এরকম হয়েছে কখনো? এইরকম মাঝে মধ্যেই হয়, কারণ বইটয়ের একটা বিষয় কি, আজকে আমার বইটা আসছে, বইটই অ্যাপ থেকে যতজন হচ্ছে যে মানে ব্যবহারকারী আছে সবার কাছে একটা নোটিফিকেশন যাবে আজকে এই বইটা আসছে। আচ্ছা আচ্ছা, কোন পাঠক পছন্দ করে যে জনরে, ওই জনরের মানুষ হচ্ছে যে ওই লেখাটা পড়ে, বইটা কিনে পড়ার পর হয়তো পছন্দ হলে দুই একটা বই আরো কিনে, এইভাবে হার্ড কপি পর্যন্ত চলে আসে। এই বিষয়টা ভালো। এমন আমি অনেকজন পাঠক পেয়েছি যারা হচ্ছে যে বইটাই থেকে বই পড়ে হার্ড কপিও কিনছে। মানে এক কথায় বলা চলে বইটি কিন্তু আসলে লেখকদের পাঠকদের কাছে অনায়াসে পৌঁছে দেয়, তাই তো? মানে আগে যেটা হতো যে পাঠককে আসলে লেখককে খুঁজে নিতে হতো, ভালো লেখক কারা বা কিভাবে, কিন্তু এই যে বইটি যে ভালো লেখকদের ভালো ভালো পাঠকদের কাছে পৌঁছে দেয়, এইটার জন্য কিন্তু আমরা অবভিয়াসলি আসলে বইটিকে একটা ধন্যবাদ জানাতে অবশ্যই, মানে আমার পক্ষ থেকে বইটিকে অনেক ধন্যবাদ যে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। আর বইটির প্রশংসা তো আমরা অনেক করছি, আমাদের পছন্দের একটা অ্যাপস বিধায় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম হয়ে গেছে অলরেডি বইটি। তো আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, এই যে লেখক হিসাবে বলছিলেন যে আপনার আয় হচ্ছে এবং এত সিকিউর ড্যাশবোর্ড, একজন পাঠক হিসেবে বইটিতে পড়ার সুবিধা কি কি আছে? আচ্ছা, আমি আরেকটু বলবো হচ্ছে যে এই যে বইমেলা আসছে, অনেক পাঠক দেশের বাহিরে ওনারা হচ্ছে যে রিকোয়েস্ট করে, অনবরত মেসেজ করে রিকোয়েস্ট করে, আপু আমাদের জন্য কিছু নেই, আমরা কি করলাম, আমাদের জন্য তো হচ্ছে যে আমরা তো পাঠক, আমরা তো সরাসরি বইমেলায় যেতে পারছি না, অথবা বইটা কালেক্ট করলেও তো আমাদের কাছে আসতে সময় লাগবে, একটা দীর্ঘ প্রসেসের ব্যাপার, তো আমাদের জন্য কি। ওনারা হচ্ছে ইবুকটা, মানে আমি বলবো আমার অধিকাংশ বই দেশে বাইরে থেকে কিনে। আচ্ছা আচ্ছা, দেশে বাইরে পাঠক, হ্যাঁ, দেশে বাইরে পাঠক ওনারা এটা পছন্দ করে, রিকোয়েস্ট করে, ওনারা মানে আমাকে বলে যে আপু হার্ড কপিগুলো আপনি হার্ড কপি করার দরকার নেই, আপনি ইবুকে দিয়ে দেন, আমরা কিনে পড়ি, সমস্যা নেই। হ্যাঁ, দেওয়া হয় এক্সক্লুসিভ। এই কারণে আমি চিন্তা ভাবনা করি কি, যে বইটা আমার হার্ড কপি আসছে, বইটা কখনো না কখনো আমি ইবুকে দিব, বইটইতে দিব, কারণ আমার একটা বিশ্বাস আছে যে এখান থেকে আমার লেখাটা কপি হবে না, এই কারণে আমি দিতে পারবো, একদম সেফ জোনে আছি। তো এই লেখাটা দিলে হচ্ছে যে পাঠকরাও পড়তে পারছে, আর হার্ড কপি যারা সংগ্রহ করতে চায় তারা করবে, এইভাবে হচ্ছে দুই দিকের পাঠকের মন মানে রক্ষা করা যায় আর কি। পাঠকরা কেন বইটইকে পছন্দ করে? বইটইকে পছন্দ করার অনেক কারণ আছে, অনেক। দেখেন জুন জুলাই একটা মাস, 2টা মাস, 2 মাসে ইবুক মেলা হয়। হ্যাঁ, এই যে অমর একুশে বই মেলা, পাঠকরা কিন্তু ইবুক মেলার জন্য অপেক্ষা করে, হ্যাঁ, কারণ নির্দিষ্ট একটা ছাড় পাচ্ছে তারা, ছাড় দিয়ে হচ্ছে যে বইটা নিতে পারছে, ছাড় কিন্তু অনেক 25% ছাড়, অনেক ছাড়। তো ওই ছাড়ের টাকা দিয়ে হচ্ছে যে আরেকটা বই কেনা যাচ্ছে,
তো এটাকে বলা চলে যে কইয়ের তেলে কই ভাজে। আচ্ছা আচ্ছা, প্রোমো কোড ব্যবহার করতে পারছে। তো এই সব কারণে পাঠকরা হচ্ছে বইটা একটু বেশি পছন্দ। এটা তো আমরা জানলাম যে বইটি সারা বছর পাঠকদের জন্য বিভিন্ন ছাড় দিয়ে থাকে, যাতে করে আসলে পাঠকরা বইয়ের প্রতি আরো ঝোঁক বাড়ে। তবে বইটি তো একটা ইবুক প্ল্যাটফর্ম, সাধারণত আমরা মলাট বইয়ে বেশি অভ্যস্ত, এটা তো আধুনিক একটা প্রসেসিং হচ্ছে। তবে পাঠকের জন্য আর কি কি সুবিধা আছে? যেমন আমি যদি কিছু সংযোগ করে দিই, সেটা হচ্ছে যে বইটিতে পড়তে খুব সুবিধা হয়, ফন্ট চেঞ্জ করা যাচ্ছে অনায়াসে, আবার অনেকে হচ্ছে যে কালার চেঞ্জ করা যাচ্ছে, নাইট মুড চেঞ্জ করা যাচ্ছে, নাইট মুড ডে মুড করা যাচ্ছে, তারপরে ফন্ট বড় করা যাচ্ছে অনায়াসে, ছোট করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে পাঠকরা খুব স্বল্প দামে সাশ্রয়ী মূল্যে যে বইটা আসলে মলাট বন্দি কিনলে আসলে যেটা হতো হচ্ছে অনেক টাকা দিতে হতো, সেই বইটা একই লেখায় একই বই পড়ছে, একই লেখকের বই পড়ছে, সেটা হচ্ছে খুব স্বল্প দামে। এই সুবিধা আছে। আপনার কাছে আর কি মনে হচ্ছে, আর কি সুবিধা আছে? আমি একটু বলি, আমি হচ্ছে যে শিক্ষকতা পেশায় আসার পর বই পড়ার সময়টা কিন্তু খুব কম। তো দেখা যাচ্ছে আমি একটু ব্রেক পাচ্ছি বা আমার একটা ক্লাস নেই, তখন হচ্ছে যে বসলাম, বসে একটা বই আমার কেনা আছে, আমি ওটা 2-3 পাতা পড়লাম। এটা কিন্তু আমার জন্য, আমাকে কিন্তু বইটা ক্যারি করতে হচ্ছে না। অথবা আমি যাতায়াত করছি বাসে বসে বা মানে যেভাবে যাতায়াত করি না কেন, আমি কিন্তু রাস্তায় বসে বইটা পড়তে পারছি, আমার সময়টা কাটছে, ক্যারি করতে হচ্ছে না বই। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। মানে যেখানে সেখানে যখন তখন যেভাবে ইচ্ছে যার লেখা হচ্ছে আমি অনায়াসে পড়তে পারছি, এবং এই যে পড়ার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা কিন্তু আসলে পড়ার অভ্যাস হচ্ছে পাঠকের, অভ্যাস হচ্ছে, বইয়ের দিকে পাঠক হচ্ছে যে ঝুঁকতেছে। এইটা বড় বিষয়, এটা একটা বড় বিষয়। মাঝে কিন্তু একটা সময় ছিল যে পাঠক হচ্ছে বইটা খুব কম পড়তো। তবে বইটা তো বিভিন্ন ক্যাটাগরি আছে আমার, আমি তো নিজে দেখেছি, আমি নিজেও আসলে বইটার একজন পাঠক, একজন লেখক। তো সেক্ষেত্রে আসলে বইটিতে বিভিন্ন ক্যাটাগরি আছে, যে ইসলামিক বই পছন্দ করে যারা, ইসলামিক বই ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের বই তারা পড়ে থাকে। তবে সব বই যে টাকা দিয়ে কিন্তু তা কিন্তু না, কিছু কিছু বই কিন্তু ফ্রি আছে। এখানে আপনি নিজের লেখাও দিতে পারবেন, মানে এইটা আমি কেন বলছি, যে এই যে প্রসঙ্গটা আসলো, যে বইটা আসলে পাঠক তৈরি করছে, পড়ার অভ্যাস তৈরি করছে, যে আপনারা হয়তোবা মনে করছেন যে বইটাতে সব বই হয়তোবা টাকা দিয়ে কেনা লাগে, তা কিন্তু না, কিছু কিছু বই ফ্রি আছে। এই যে পাঠক তৈরি করার যে মাধ্যম, এটাও কিন্তু আসলে বইটা চমৎকার ভাবে কাজ করছে আমার কাছে মনে হয়। এটা গুরুত্বপূর্ণ বেশি। আর হচ্ছে একজন লেখক হওয়ার পূর্বে তো হচ্ছে যে একজন পাঠক অবশ্যই হতে হবে। আবার এইখানে হচ্ছে লেখকরা নিজেদের লেখাও দিতে পারছে, তো সে বুঝতে পারবে যে পাঠক হিসেবে পাঠকরা আমাকে কতটুকু গ্রহণ করছে। নিজের লেখাটা যখন 10 জন পাঠক পড়বে, তখন সে বুঝতে পারবে যে হচ্ছে যে আমি কতটুকু। আমি একটা সিম্পল প্রশ্ন করব, বইটা সম্পর্কে যদি নেগেটিভ দুটো কথা বলতে পারি তাহলে কি বলবেন? নেগেটিভ বলার কিছু নেগেটিভ কোনো কিছু নাই, আর পজিটিভ গুলো তো আমরা অনেক আলোচনা করেছি। পজিটিভ আছে, মানে আমি চেষ্টা করেছিলাম বেছে বেছে হয়তো বা দুই একটা ভুল রং কোনো কিছু আসবে, তাও আসতেছে না। মানে এটা চমৎকার একটা বিষয়, সম্ভব না। মানে বইটা এতটাই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষের ভালো লাগার একটা মাধ্যম হয়ে উঠেছে অলরেডি, যারা আসলে পাঠক, যারা আসলে বই পড়তে পছন্দ করে। ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইবুক আর পিডিএফ বুক, আমরা অনেকেই জানি না এই দুটার ভিতরে বিস্তর একটা ফারাক আছে, পার্থক্য আছে। আপনার কাছে মনে হয় কোথায় কোথায় পার্থক্য? আচ্ছা দেখেন, পিডিএফটা হচ্ছে ইজিলি আপনি এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করতে পারবেন, ইবুকটা কিন্তু পারবেন না, সিকিউর সম্ভবই না। স্ক্রিনশটও নেওয়া যায় না। স্ক্রিনশট ইবুক থেকে আপনি বইটা অ্যাপ থেকে স্ক্রিনশট নিতে পারবেন সর্বোচ্চ 3টা, এর বেশি নিতে পারবেন না। তাই? হ্যাঁ, এর বেশি সম্ভব না। এখানে কি আমাদের লেখাগুলো সিকিউর আছে? পিডিএফ কি তাই আছে? তাই না, পিডিএফ কিন্তু তা না। এরকম যদি থাকতো, এখন আমরা যে আগে হচ্ছে যে হুমায়ুন আহমেদের যদি লেখার কথা বলি, অনেক পিডিএফ কিন্তু এখনো পাওয়া যায়। কিন্তু এখন দেখেন বইটই থেকে আপনি কয়টা পিডিএফ পাবেন বইটইতে? এই যে এত এত লেখা হচ্ছে যে আমরা বইটইতে দিচ্ছি, আমার কিন্তু বইটইতে 24টা বই। আচ্ছা, 24টা ইবুক। মানে আমি একটু যদি 24টা বইয়ের কথা যেটা আসছেন, আমি বইগুলোর নাম মনে আছে? হ্যাঁ, আমি মানে আপনার পছন্দের বইটইয়ের ভিতরে আছে এরকম পছন্দের কয়েকটা বইয়ের নাম? না, আমি সব সিরিয়ালই বলতে পারবো, আমার সব বইয়ের নাম আমি শুনতে চাচ্ছি, পাঠকরা নিশ্চয়ই শুনতে যাচ্ছে বইটিতে সুভাষিনীর কোন বইগুলো আছে, আমরা শুনি। আচ্ছা, শুরু করি। নাম্বার 1 সময়ের ধারা, ভালোবাসার রং বেরং, ক্রন্দসী, তারপরে হচ্ছে প্রাঞ্জলতা, তারপর হচ্ছে রোমান্টিক গুলো শেষ করি, তারপর আমি রোমান্টিক গুলোই পছন্দ করি, আপনি রোমান্টিক গুলো বলেন তারপর আসতেছি। আচ্ছা, প্রাঞ্জলতা, তারপর হচ্ছে এই যে উষসী আলো, এই যে আমার হাতে অলরেডি উষসী আলোর প্রচ্ছদ আছে, এটা আপনি এটা হচ্ছে 1000 ক্রস করা বই, এইটা 1000 ক্রস করা পাঠকের। ওয়াও,
চমৎকার, মানে এইটা ইবোকে 1000 ক্রস করা, মানে অনেক টাকা। আমি চিন্তা করতে পারছি না, মানে আমি যদি মনে করেন যে আমার মনে হচ্ছে যে বইটাইতে আমার বই সেল হচ্ছে না, যদি মনে করি যে না আমার আজকে বই সেল হচ্ছে না, আমি তবুও গিয়ে দেখবো যে এই বইটা সেল হচ্ছে, এই বইটা সেল হচ্ছে। হ্যাঁ, এই বইটা পাঠক এত জনপ্রিয়তা পেয়েছে, এত জনপ্রিয়। আচ্ছা এই বইটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, বাকি বইগুলোর নাম আমরা আচ্ছা জেনে নিই। আচ্ছা, উষসী আলো, তারপরে হচ্ছে মাসুকা, এক কাপ চায়ের স্মৃতিরেখা, এক কাপ চায়ের স্মৃতিরেখা, এক কাপ চায়ের স্মৃতিরেখা, আচ্ছা স্মৃতিরেখা, তারপরে হচ্ছে আচ্ছা প্রাণকন্যা, তারপর হচ্ছে ভালোবাসার গল্প, মোটামুটি ভালোবাসা আছে, ট্র্যাজেডি আছে, সব মিলিয়ে ভালোবাসা ট্র্যাজেডি, ট্র্যাজেডি তো ভালোবাসা, এটা কমন বিষয়। হ্যাঁ, এটা কমন বিষয়, মানে বিচ্ছেদ না থাকলে হচ্ছে যে ভালোবাসাটা জমে। হ্যাঁ, কষ্ট মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এক চামচ ভালোবাসা, এক চামচ ভালোবাসা, এক চামচ চা চিনি শুনেছি, এক চামচ ভালোবাসা প্রথমবার। এইটা হচ্ছে যে একটা অদ্ভুত বিষয়, মানে আমরা হচ্ছে দাদুর বাড়ি অনেক কাছে, তো আমার মানে দাদা বাড়িতে সব থেকে বড় যে আপু, উনি হচ্ছে বলতেছে যে মানে আমার চাচাতো ভাইয়ের ছেলেকে বলতেছে, এই তুই কি ঘুমাইলি, এক চামচ ঘুমাইলি। তখন ওইখান থেকে আমার মনে হয়েছে যে আচ্ছা এটা তো অনেক সুন্দর একটা নাম হয়, তো এখান থেকে নেওয়া আর কি। ছোটবেলার গল্পে ফিরে আসবে, বাকি বইগুলো আচ্ছা, তারপরে এক চামচ ভালোবাসা, তারপরে হচ্ছে আচ্ছা এখন থ্রিলার জনরে মানে হরর জনরে চলে যাই। হরর জনরে আছে বৈরিতা, তারপরে তন্ত্রতা, তারপর বেগুনিয়া, তারপর হচ্ছে সূর্যতাপ সীমা, যেটা ইবুকে আছে সেটাও হচ্ছে যে হার্ড কপিতে আছে। তারপর হচ্ছে আরেকটা বই হরর জনরে আছে, কি জানো নাম আমার খেয়াল আসতেছে না। হ্যাঁ, কিন্তু নামটা মানে আমার প্রচ্ছদটা ঠিকই চোখে চোখে ভাসতেছে, কিন্তু নামটা খেয়াল আসছে। ভূতের গল্প তো চোখে চোখে ভাসতেছে, নাম মনে পড়তেছে না। তন্ত্রটা আছে, মানে তন্ত্রটার পরপরই ওই বইটা আসছে আর কি। বইয়ের দাম কিন্তু বেশি না, 15 টাকা 20 টাকা এর মধ্যে। হরর জনের বইগুলো মানুষ হচ্ছে যে একটু অল্প দামি পছন্দ করে। এখন আমি আসল প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে আপনার পরিবার সম্পর্কে আমি জানবো। ও আচ্ছা, যে আপনার পরিবারে কি আপনি একমাত্র লেখক না অন্য কেউ আছে? আমি জানি, তারপরে বলবো না, আসতেছি পয়েন্টে আসতেছি। আচ্ছা, আমার ছোট বোন। আপনার ছোট বোন আছে, আপনার ছোট বোন নিশ্চয়ই সামিরা খান, সামিয়া খান প্রিয়া, তাই না? সামিয়া খান প্রিয়া, এবং জনপ্রিয় লেখক বইতে অবশ্যই। মানে পাঠকরা জানে কিনা এই বিষয়টা, সেটা হচ্ছে এই যে আপনার যাকে হচ্ছে সামিয়া খান প্রিয়া, এবং এই যে সামিয়া খান প্রিয়া আর হচ্ছে সাদিয়া খান সুভাষিনী, তারা কিন্তু দুজন আপন বোন, এবং দুজনই লেখক, এবং দুজনই আসলে বইটার লেখক, এবং এই সময় জনপ্রিয় দুজনই লেখক। তো আমার একটা প্রশ্ন আছে যে আপনার পরিবারে আপনার দুজনই লেখক, পরিবারের সাপোর্ট কিভাবে পান? সাপোর্টটা একদম অদ্ভুত, মানে প্রথম দিকে হতো কি মানে মানুষজন লেখালেখিটাকে এত পজিটিভলি মোটেই না, লেখালেখি পজিটিভ নিচ্ছে না, মানে তখন নিত না। মানে কেন শুরুর দিকে আরে আমার মনে আছে মানে হার্ড কপি যখন যেবার প্রথম আসে বলে কি যে এত কষ্ট করে মেয়েটা গল্প লিখে দিল, টাকাটা না মারা গেলে মানে মেয়েটা না দিলে বলে না, গ্রামের মানুষ বলে যে টাকা মারা যাবে, মানে হচ্ছে এটা রয়্যালটি, মানে যেটা আসলে আমার প্রাপ্য সেটা প্রাপ্তিটা আসলে না দিলে আরো ঝামেলা, তাই তো? এরকম কথা হতো। এখন হচ্ছে যে আমার আম্মু সবসময় বলতো, মানে তখন বলতো যে একটু পড়ো, ফোন রাখো, একটু পড়ো। এখন আমার আম্মু বলে একটু লেখো, তোমার না লেখা আছে, তুমি ফোন কেন ইউজ করতেছো, তুমি গিয়ে মানে লিখতে বসো, লেখো। এই যে কফি, লিখতে বসো। মানে হচ্ছে যে খাবার দাবার সব তো সামনে রেডি করাই থাকে, তো তুমি খাবার শেষ করে লেখাটা শেষ করে, এই তোমার পাণ্ডুলিপি শেষ হয়েছে, আচ্ছা এখন যে লিখতেছো এই গল্পটার নাম কি, চরিত্রগুলা কেমন, মানে আমার আম্মুর প্রচন্ড আগ্রহ। আমার ভাই হচ্ছে যে সোসো, মানে এই দিকও না ওই দিকও না, ও ওর মতো থাকতে পছন্দ করে, ও আর লেখাপড়া নিয়ে ব্যস্ত। কিন্তু আমার আম্মু আব্বু এখন আগ্রহ, প্রচুর আগ্রহ। সামিয়া খানকে তো আমরা চিনি, সামিয়া খান প্রিয়া আমরা ভালোভাবেই চিনি। তো কে আগে লেখালেখি শুরু করেছেন, আপনি না সামিয়া খান প্রিয়া? আপনি লেখালেখি, আপনাকে দেখে গিয়ে সামিয়া খান প্রিয়া লেখালেখি শুরু করেছে? এখানে হচ্ছে যে বিষয়টা ও আগে থেকে ডায়েরি লিখতো। আচ্ছা, তো ও হচ্ছে যে যখন থেকে মানে আমি ফেসবুকে লেখা শুরু করছি তখন থেকে একটু একটু ডায়েরি লিখতো। তারপর একটা সময় যখন মানে নিজের ফোন, তখন থেকে নিজে লেখালেখি শুরু করছি। মানে এই ক্ষেত্রে কি আমি বলতে পারি যে আসলে সামিয়া খান প্রিয়ার লেখালেখি শুরুটা আপনার হাত ধরে? না না না, এটা বলতে পারবো না, কারণ কিসের জন্য আমরা দুইজন হচ্ছে স্বতন্ত্র, কেউ কারোর উপর ডিপেন্ড। আমরা একই বাসায় থাকতেছি, একই বিছানায় ঘুমাচ্ছি, কিন্তু এমন না যে হচ্ছে যে আমরা কিন্তু একজন আরেকজনের সাথে প্লট শেয়ার করছি।
অনেক সময় দেখা যায় কি দুইজনের চিন্তা ভাবনা মিলে যাচ্ছে, তখন হচ্ছে যে আমি ওকে জিজ্ঞেস করি আচ্ছা তুমি কি এইরকম প্লটে কিছু লিখছো, কারণ আমাদের এরকম হয়ে যায় যে আমরা নিজেদের লেখা মাঝে মধ্যে পড়ি না, তুমি কি এরকম কিছু লিখছো, তখন ও বলে যে হ্যাঁ আমি লিখছি। তখন আমি চিন্তা করি কি যে আচ্ছা এটা তাহলে বাদ দিব, এই অংশটা তাহলে আমি বাদ দিব। ও আমাকে জিজ্ঞেস করে তুমি কি এরকম কিছু লিখছো, তখন এই যে এইভাবে। আর ইদানিং কিন্তু একটা বিষয় খুব হচ্ছে, লেখা মিলে যাচ্ছে, এই বিষয়টা অনেক হচ্ছে। এটা থেকে মানে আমাদের সাথে না, বিব্রত বিষয়টা নিয়ে নাকি আসলে খুশি না যে না আমাদের মাইন্ড মিলে যাচ্ছে? এটা হচ্ছে যে খুশি, কারণ এই জিনিসটা মানে প্লট যে মিলছে এটা আমাদের কাছেই থাকছে। বই প্রকাশ হওয়ার আগে আমরা জানতে পারছি একজন পাঠক তো প্রশ্ন তুলবে না, সমালোচক প্রশ্ন তুলার মানে কোনো স্কোপ থাকছে না, সুযোগ থাকছে না। আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনার আম্মু বলে যে আসলে এই লেখালেখি শেষ হয়েছে কিনা, পাণ্ডুলিপি শেষ হয়েছে কিনা, এই বইটার নাম কি, এই প্রশ্নগুলো ছড়ে দিচ্ছে। একই ক্ষেত্রে মনে হয় আপনার বোনের ক্ষেত্রে তাই হয়? অবশ্যই। হ্যাঁ, মানে এরকম না দুই কপি নিয়ে আসলে আছে, এই তুমি ওখানে কোনায় লিখতে বসো, তুমি এখানে কোনায় লিখতে বসো। না এরকম হয় না, মানে হচ্ছে কি আমার কমফোর্ট জোন হচ্ছে আমার ভাইয়ের রুম। তো হচ্ছে আমি সারাদিন বাইরে থেকে এসে গোসল টোসল করে হচ্ছে যে ওর রুমে গিয়ে বসি। আর মানে সত্যি বলতে আমি বাসায় কোনো কাজ টাজ করি না, সময় পাই না। তো মাঝে মধ্যে আমার বোন আমাকে কফি এনে দিয়ে বলে যে এই তুমি হচ্ছে গল্পটা শেষ করছো, গল্পটা শেষ করো। রিসেন্টলি হচ্ছে যে শিক্ষা প্রকাশনীতে যে বইটা আসবে, তো ওটা আমি শেষ করতে পারছিলাম না, পাণ্ডুলিপিটা। বলছে যে তুমি কি শিক্ষার বইটা শেষ করছো, বইটা শেষ করো, তুমি কাজ রাখো, তুমি ফোন ইউজ করে রাখো। আমার বোন আমাকে বলছে লেখালেখি কি কাগজে লেখা হয় নাকি মোবাইলে? ফোনে। আচ্ছা, মানে হয় না যে আমরা ফেসবুকে রিলস বা ইউটিউবে শর্টস দেখতে বসলে একটার পর একটা। লেখালেখিটা কি মানে ফোনে লেখা হলো সেটা কিন্তু কোনো নোটপ্যাডে বা এরকম কিছু? হ্যাঁ, নোটপ্যাডে লেখা হয়। সেটা হচ্ছে যে ওয়ার্ড কাউন্টার নামে একটা অ্যাপস আছে, ওইখানে হচ্ছে যে শব্দ সংখ্যাটা এই করা হয়, গণনা করে কাউন্ট করে তারপর হচ্ছে যে ওটা সরাসরি মানে আমার ভাই বা আমার বোন বা আমার মায়ের ফোনে ট্রান্সফার করে রাখা, মানে 2-3টা কপি রাখা হয় যাতে বাই এনি চান্স যদি ফোনটা নষ্ট হয়ে যায় কোনো যাতে সমস্যা না। কত সিকিউরিটি, মানে লেখালেখি যে কতটা যত্ন সহকারে করা যায় এমনটাই গল্প শুনছিলাম আমরা সুভাষিনীর কাছ থেকে, যে আসলে যে এই যে এত কষ্টের লেখা, সাধনার লেখা, এগুলো একটা শিল্পকর্ম। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সোনার তরী। এই লেখালেখি একটা ফসল, এই ফসল ঘরে তোলা, এই ফসল বীজ বপন করা, এই কতটা যত্ন সহকারে, কতটা আবেগ কাজ করে, মায়ের কাজ করে এত, এমনটাই বলছিলেন আপনি। তো মানে 24টা বই আছে, বইটার ভেতরে আছে। আপনি হার্ড কপির কথা বলছিলেন শিক্ষা প্রকাশনীর। এবারের বই মেলায় হচ্ছে আপনার একটা বই বের হচ্ছে, তবে আপনার হার্ড কপি বা মলাটবন্দি বইগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এবারের বই মেলায় আসলে একটা না, আমার দুটো বই অলরেডি প্রকাশিত। হ্যাঁ, একটা হচ্ছে গ্রন্থরাজ্য প্রকাশনী থেকে চন্দ্র, মানে ফেসবুক মানুষের মানে যারা পাঠক আছে তাদের অনেক প্রিয় একটা চরিত্র চন্দ্র। আর একটা হচ্ছে কল্লোরী ফুলের মাধুরী, এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক জনরা। মানে এই বইটার সন্ধান কি আপনার মাধ্যমে আপনার বোন পেয়েছিল? না, মানে সবকিছু মিলে যাচ্ছে, চিন্তা ভাবনা মিলে যাচ্ছে, কিন্তু আপনি কোনোভাবেই স্বীকার করতে যাচ্ছেন না। না, কিসের জন্য? কারণ আমাদের হচ্ছে যে আমরা যে দুই বোন, এটা শুরুর দিকে খুব কম মানুষ জানতো। আচ্ছা, কারণ আমরা কখনো মানে প্রকাশ করি না এইভাবে যে আমরা দুই বোন। না হলে এই যে আপনি যেভাবে বলছেন যে আমার মাধ্যমে ওর সন্ধান পেয়েছিল কিনা, এটা কিন্তু একটা, এটা আমার প্রশ্ন, এটা পাঠকদের প্রশ্ন। হ্যাঁ, এটা পাঠকের প্রশ্ন আসে যে হচ্ছে আপনার একজনের মাধ্যমে আরেকজন কিনা, এটা না, স্বতন্ত্র, দুইজনকে আলাদা। ছোটবেলার গল্প বলছিলেন, ছোটবেলা বেড়ে ওঠা কোথায়? সম্পূর্ণ টাঙ্গাইল শহরে। টাঙ্গাইলে হচ্ছে টাঙ্গাইলের চমচম বিখ্যাত, টাঙ্গাইলের শাড়িও বিখ্যাত হচ্ছে। আর প্রত্যেকটা লেখার ভিতরে যেমন হচ্ছে যত্ন আছে, শাড়ি তৈরির যে যত্নটা সেটা লেখার ভিতরে পাওয়া যায়। টাঙ্গাইলের যে আবির্ভাবটা, একই সাথে হচ্ছে প্রত্যেকটা লেখা যে মিষ্টিময়, সেটাও কিন্তু আমরা ওই যে মানে ভাইবটা চমচম থেকে হচ্ছে ভাইবটা পাওয়া যায়। আমরা চমচম খাওয়ার অপেক্ষায় থাকলাম। আপনার এই পর্যন্ত কতটি বই মলাটবন্দি হয়েছে? 15টা বই মলাটবন্দি হয়েছে। কোন কোন প্রকাশনী থেকে? প্রকাশনী থেকে বইবাজার থেকে প্রথম সন্দেহ, তারপরে হচ্ছে আলোর ঠিকানা প্রকাশনী থেকে সূর্যতামসী মেঘচিকুর, আর হচ্ছে এরা সুখের লাগি চাহে এইটা। আর শিক্ষা থেকে আছে 4টা, শিরোনামহীন, খোপা এলিয়ে, উজ্জ্বল প্রাতের আরশি, আর হচ্ছে ত্রিধার। খোপা এলিয়ে মানে এই বছর এসেছে না? না, খোপা এলিয়ে গত বছর। আর কি আছে? আর শিরোনামহীন, আর হচ্ছে ত্রিধার,
উজ্জ্বল প্রাতের রাশি, এগুলো সব গত 4 বছরের বই। মানে আমার এই বইগুলো আমার খুব বেশ পরিচিত, কারণ আমিও শিখার লেখক, হচ্ছে আমারও বেশ কিছু বই শিখাতে আছে। আর এই বইগুলো অবশ্যই আমার নাড়াচাড়া করে দেখার খুব সৌভাগ্য হয়েছিল আমি বলতে পারি। সো আবার প্রসঙ্গে চলে যাই, সেটি হচ্ছে যে লেখালেখি করছেন, লেখালেখি নিয়ে সুদূর চিন্তা ভাবনা কি? আপাতত লিখতে চাই, পাঠককে কিছু উপহার দিতে চাই। উপহার দিতে চাই মানে বর্তমানে সমাজে যে অবস্থা, মানে মাঝে মধ্যে ভয় হয়, ভয়ের থেকে এমন কিছু লিখতে চাচ্ছি যে যেটা দ্বারা মানুষ হচ্ছে একটু সচেতন হোক। সামাজিক উপন্যাস লিখছেন, বইমেলায় হ্যাঁ। নিয়মিত আসা হচ্ছে, বইমেলা আপনার বেশ কিছু বই আছে, 15টি বই আছে, এটা নিতান্তই সংখ্যাটা খুব কম নয়, অনেক বেশি আসলে। আর পাঠকদের ভালোবাসা তো নিশ্চয়ই পাচ্ছেন। তবে আমার একটা প্রশ্ন আছে যে বইমেলায় কোনো মজার স্মৃতি আছে কিনা আপনার? আচ্ছা, বইমেলার মজার স্মৃতি তো মাঝে মধ্যেই হয়, যে আমি পাশে দাঁড়িয়ে আছি, মানে বা স্টলের ভিতরে আছি, পাঠক এসে হচ্ছে বইটা নিচ্ছে, মানে চিনতে পারে না, চিনতে পারছে না। তো আবার আপনার লেখাকে বেশি ভালোবাসে পাঠক, তাই তো? হ্যাঁ, আমাকে খুব মানে সোশ্যাল মিডিয়াতে খুব কম। এটা কিন্তু লেখকের জন্য সার্থকতা যে আসলে আমার লেখা খোঁজে আসলে সে আসলে স্টলে আসে বা লেখার খোঁজে আসে, হয়তো সে জানে না যে পাঠককে। মজার কথা শেয়ার করি, গতবার শিখার স্টলে দাঁড়িয়ে আছি, তো একজন পাঠক আসছে, মানে পুরো পরিবার আসছে, তারা মূলত ত্রিধার বইটা নিয়ে গেছে। এখন এসে খুঁজতেছে, বলতেছে যে আচ্ছা এই আপুটা কি আর আসে না, এই আপুর বই আর আসে না, মানে সাথে করে বইটা নিয়ে আসছে, ত্রিধার বইটা সাথে করে নিয়ে আসছে, বলতেছে যে এই আপুর আর বই আসেনি। পরবর্তী যে প্রকাশক বলতেছে ওই যে দেখেন আপু দাঁড়িয়ে আছে, তো উনি আসলেন পুরো পরিবারের সাথে, এসে বাকি যে 3টা বই ছিল 3টা বই নিয়ে গেলেন। এটা মানে আমার কাছে হচ্ছে যে অনেক বড় পাওয়া। মানে এ তো মজার স্মৃতি বলেন, তিক্ততার কোনো অভিজ্ঞতা আছে কি বইমেলায়? না, তিক্ত আমি বইমেলায় থাকি হচ্ছে যে প্রতি বছর 2টা দিন, 21 ফেব্রুয়ারি আর 22 ফেব্রুয়ারি। 22 মানে এই 2টা দিন নির্দিষ্ট করা কি মানে কোনো কারণ আছে? কোনো 21 ফেব্রুয়ারিটা হচ্ছে যে বন্ধের দিন আর আমার জন্মদিন। ওহো, আচ্ছা আচ্ছা, 21 ফেব্রুয়ারি হ্যাঁ, গতকালকে ছিল। মানে গতকালকে তো মানে 21 ফেব্রুয়ারি আপনার জন্মদিন, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার বিশেষ দিন। কিন্তু অনেকে তো পয়লা ফাল্গুনে আসে, শুক্রবার গুলোতে আসে, শনিবার গুলোতে আসে, যেখানে পাঠকদের ভীষণ ভিড় থাকে। তবে 22 ফেব্রুয়ারি কেন? 21-এর পর 22 আসছে। 21-এর পর 23 নাই কেন? 22-এর পর তো 23 আছে। আগামীকালকে আমি টাঙ্গাইলে আবার চলে যাব। আচ্ছা, প্রতি বছরই কি 23-এর পর টাঙ্গাইল চলে যান নাকি? 23 তারিখ সকালে আমি টাঙ্গাইল চলেই যাব। মানে আপনি কি টাঙ্গাইলে থাকেন নাকি? এটা হ্যাঁ, টাঙ্গাইলে থাকি। ও আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে যে মানে সবথেকে বেশি মন খারাপ লাগে, বাসা থেকে তো সচরাচর বের হওয়া হয় না। আর মানে বাসা থেকে বের হলে ওই যে একটা বিড়াল আছে, তো মানে বিড়ালটার জন্য হচ্ছে যে আমার প্রচন্ড মন খারাপ লাগে। পোষা প্রাণী, একটা বিষয় না বললেই না, অনেকে উৎসর্গ পড়ে আমার বইয়ের উৎসর্গ পড়ার পর জিজ্ঞেস করে আপু এই মন্তুটাকে, এই মন্তু নাকি এই মন্তুটাকে। তো হচ্ছে যে মানে মন্টু অনেকে ভেবে না যে আছে এই মন্টু আসলে আপুর কোন কাছের কেউ হবে, প্রিয় কেউ হবে। হচ্ছে আমার পোষা প্রাণী হচ্ছে বিড়াল। মানে সকল নারীর কাছেই আসলে প্রত্যেকটা প্রাণী আসলে পোষা, সেটা মন্টু হোক আর জন্টু হোক না, সেরকম কিছু না। এটা আমরা বুঝি। থাক। আচ্ছা, একদমই মজার ছলে কথা বলছিলাম, পাঠকরা ভীষণ এনজয় করছে আমার কাছে মনে হয়। তবে আমরা ভীষণভাবে গল্প করছিলাম, এমন কোন গল্প যেটা আসলে পাঠকদের শোনাতে চান আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে? আচ্ছা, না, একটা কথা বলতে চাই যে হচ্ছে অনেকে প্রশ্ন করে বা মানে বলে যে আপু অভিযোগ, আপু লেখালেখি নিয়মিত না কিসের জন্য? মানে 24টা বইটইতে আছে, 15টা হার্ড কপি আছে, তারপরে বলছেন নিয়মিত না কেন? কারণ এগুলো হচ্ছে যে 23 পর্যন্ত আমি সম্পূর্ণভাবে নিয়মিত ছিলাম, 24 থেকে মানে 24-এর পর থেকে আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হওয়ার। তো এখন হচ্ছে যে সংসারের বড় মেয়ে, দায়িত্ব অনেক, আব্বু যেহেতু অসুস্থ, তো বিভিন্ন কারণে আসলে লেখালেখিটা হয়ে উঠছে। তবে নিয়মিত তো আসলে এই লেখক যে বইগুলো অলরেডি আসে বইটিতে আছে, সেই বইগুলো তো রেসপন্স তো এখনো আছে। হ্যাঁ, ওইগুলোর রেসপন্স অনেক। তো এখন পাঠক চাচ্ছে নতুন কিছু, সব সময় নতুন কিছু। তো এই যে বলে যে মানে একজন পাঠকের অনেক রিকোয়েস্ট ছিল যে আপু 24-এর আন্দোলন গেল, আপনি এত মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন, তো হচ্ছে যে একটা বই তো আপনার কাছ থেকে আমরা আশা করি। এমন না যে বলবো না যে লিখতে বসিনি, বিভিন্ন কারণে হচ্ছে যে শেষ করা। বুঝতে পারছি। তো বিভিন্ন সময় ব্যস্ততার কারণে হচ্ছে লেখালেখিতে নিয়মিত হওয়া হচ্ছে না। লেখকদের যেমন আসলে পাঠকদের জন্য বই লেখা, তাছাড়াও ব্যক্তিগত একটা জীবন আছে। হ্যাঁ, ব্যক্তিগত জীবন নিয়ে ইদানিং একটু বেশি ব্যস্ত। অবশ্যই ফিরবো, মানে আছে না যে নতুন জবে জয়েন করার পর হচ্ছে যে একটু নিজেকে গুছিয়ে নিতে হয়, পরিস্থিতি বুঝতে হয়।
গল্পের উপর গল্প যাচ্ছে, আমরা ভীষণভাবে এনজয় করছি, পাঠকরা নিশ্চয়ই আপনার গল্প ভীষণভাবে এনজয় করেছে এবং জেনেছে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আপনার লেখালেখি গল্প সম্পর্কে, জেনেছে আপনার পরিবারে আরও একজন লেখক আছে, আমাদেরই প্রিয় লেখক, তিনি হচ্ছেন সামিয়া খান হচ্ছে প্রিয়া। তার সাথেও আমাদের একদিন গল্প হবে, আড্ডা হবে, আমরা হচ্ছে সেই গল্পের ভিতরে শামিল থাকবো। তবে পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন। এই যে যেটুকু বলার ছিল বললাম, বই কিনুন, বই পড়ুন, অবশ্যই লেখকদের হচ্ছে যে বেশি বেশি সাপোর্ট। প্রিয় লেখক সুভাষিনী, আপনার সাথে গল্প করে আমাদের ভীষণ ভালো কাজ করছিল। তবে এবার একটি সেশন হলো, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। ঝটপট কিছু প্রশ্ন করবো আর ঝটপট কিছু আপনাকে উত্তর দিতে হবে। আর প্রশ্ন হচ্ছে চা না কফি? কফি। কাচ্চি না তেহারি? কাচ্চি। বৃষ্টি না রোদ? রোদ। যেহেতু খেলাধুলার কথা বলছেন, ক্রিকেট না ফুটবল? কোনোটাই না। কোনোটাই পছন্দ না। আচ্ছা, কবিতা না উপন্যাস? উপন্যাস। আচ্ছা, ছোটবেলায় ফিরে যেতে পারলে জীবনে কোন বিষয়টা পরিবর্তন করতেন? অনেক কিছু। অনেক কিছু পরিবর্তন করতেন। ওকে, ঠিক আছে। বোন লেখক হয়ে গেছে, সেটার জন্য মানে পরিবার থেকে সবচেয়ে বেশি সাপোর্ট কি করছে? ফুল ফ্যামিলি সাপোর্ট। ফুল ফ্যামিলি সাপোর্ট করছে, পুরো মানে লেখক পরিবার। হওয়ার পিছনে পরিবারের একটা হ্যাঁ, পুরো আত্মা আছে। পরিবার। আচ্ছা, ঠিক আছে। আপনার পড়া সেরা বই কোনটি? আমার পড়া সেরা বই অনেক আছে, তবে আমি বলবো পরিণীতা। পরিণীতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ। সিনেমা দেখা হয়? মাঝে মাঝে। প্রিয় সিনেমার নাম কি? মেহুনা। মেহুনা, শাহরুখ খানের। ওকে, হচ্ছে পড়তে বেশি পছন্দ করেন না লিখতে বেশি পছন্দ করেন? দুটোই। দুটি বেশি পছন্দ করেন। আচ্ছা, আপনার লেখা সেরা বই কোনটি? আমার লেখা সব বই সেরা। তবে আমার কাছে এমন সব আছে যে ভালো। বইটা আসলে মানে আপনার বেশি পছন্দ? না, এরকম কোনো কিছু না, সব বই প্রিয়। এমন কোনো আক্ষেপ আছে যে আক্ষেপটা আপনাকে তাড়না দিচ্ছে যে না, এই ধরনের লেখা লিখতে পারলে আমার জীবনে সবচেয়ে ভালো হতো? না। কথা বলছিলাম এই সময় জনপ্রিয় লেখক সুভাষিনীর সাথে, তার সাথে আমাদের গল্প করে ভীষণ ভালো কাজ করছে এবং পাঠকরা নিশ্চয়ই ভীষণ এনজয় করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বইটইয়ের বিশেষ আয়োজন 21 আড্ডা। পুরোটা সময় জুড়ে আমি ছিলাম আপনার নাম রাশেদ। পরবর্তীতে হাজির হয়ে যাবো অন্য কোনো বিশেষ অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ অবশ্যই বইটইয়ের সাথেই থাকুন।